চাই। আমি যখন অসুস্থ থাকি আমার তখন মন চায় আমার বাবার সাথে থাকতে, আমার বাবার হাতটা ধরতে। 15টা বছর হয়ে গেছে আমার বাবার, এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাকটা শুনে মরতে পারি। আয়না ঘরের যে সিক্রেট ডিটেনশন সেলের কোন দেয়ালের মধ্যে খুঁজলে আমি পাবো সেখানে আমার ভাইয়ের একটা আঁচড় ছিল কিনা। আমার বাবা এখন দেখতে কেমন এটাও আমি জানি না। আমার ভাই প্রতিদিন জিজ্ঞাসা করে বাবা কোথায়, বাবা কোথায়। আমার আম্মুর কাছে এটার কোনো উত্তর থাকে না। আমরা ক্লান্ত, আমরা এখন আমাদের বাবাদের ফেরত চাই। আমাদের এভাবে আর বাঁচতে ইচ্ছে করে না, আমাদের বাবাদের হাতটা ধরে বাঁচতে ইচ্ছে করে। আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম এই যুদ্ধ করতে করতে। আর কতদিন আমরা এই যুদ্ধ করব? 5 আগস্টের পরে এতগুলো দিন চলে গেল, একটা বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফেরত কি, তাদের কোনো খোঁজও পাইনি। আয়না ঘর যে কতটা ভয়ঙ্কর এটা যদি আমি না যেতাম তাহলে তো কখনো বুঝতাম না। এখানে বেঁচে থাকা অনেক কঠিন। এখানে যে আমার বাবা আমার চাচুরা কিভাবে ছিল এটা বলার মতো না। তারা অনেক কষ্ট করছে, এটা বলার মতো না। আমার বাবা আমার নামটা আয়না ঘরের ভিতরে লিখে রাখছিল। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবাকে জড়িয়ে ধরতে চাই। আমি যখন অসুস্থ থাকি আমার তখন মন চায় আমার বাবার সাথে থাকতে, আমার বাবার হাতটা ধরতে। কিন্তু এটা এখন আমার জন্য স্বপ্ন। বাবার সাথে স্কুলে যাওয়া, বাবার সাথে সময় কাটানো, এগুলো আমার কাছে এখন একটা স্বপ্ন। আমি জানি না আমার এই স্বপ্নটা পূরণ হবেও কিনা। আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। আমার ভাই বাবার মুখ দেখতে চায়। আমরা এভাবে এই ঘুম শব্দ নিয়ে আর বাঁচতে চাই না, আমরা আমাদের বাবাদের নিয়ে বাঁচতে চাই। আমার বাবা 2011 সালের নভেম্বরের 29 তারিখে আমার বাবা গুম হন। আমার বাবা 14 নম্বর কাফরুল থানার বিএনপির যুবদলে ছিলেন। আমার বাবার দোষ একটাই ছিল যে আমার বাবা বিএনপিতে ছিল। আমার বাবার আর কোনো দোষ ছিল না, আর কারো কোনো দোষ ছিল না। তারা শুধু এই পলিটিক্স করার কারণে আর এই হাসিনার কবলে পড়ে তারা এরকম ঘুমের শিকার হয়েছেন। আজকে 2025 সাল, 15টা বছর হয়ে গেছে আমার বাবার, এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমি এই কষ্ট কাউকে বলতে পারিনি। আমি আমার এইচএসসি পরীক্ষা চলতেছে, এই এইচএসসি পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তুলি আন্টির সাথে বিভিন্ন মানব বন্ধনে 2 বার গিয়েছি। বাবার কথা চিন্তা করলে কোনো মাথায় ঠিক থাকে না। এরকম বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে। আমরা শুধু চাই যারা এই ঘুমের সাথে জড়িত, আমার বাবা সহ আর সবার চাচুদের সবার যেন তাদের সঠিক একটি আইনগতভাবে তাদের বিচার করা হোক। আমরা একটাই জিনিস চাই, আমাদের বাবাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি। আমরা চাই এইসব খুনিদের যারা এই গুমের সাথে জড়িত তাদের কঠোরভাবে বিচার হোক, তাদের যেন ওইভাবে কষ্ট দেওয়া হোক যেমন আমাদের বাবাকে দিয়েছে। আর আমরা এইটার সুস্থ বিচার চাই, আমরা জলদি এটার বিচার চাই। একটা বছর দেশ ছেড়ে চলে গেছে, তাও এই বিচারের কোনো রকম কিছু আগায়নি। আমরা চাই তার যেন সুস্থ বিচার হোক আর জলদি তার বিচার হোক। 2011 সালে আমার বাবা গুমের শিকার হন। 2009 থেকে এই নৃশংস গুমের মতো জঘন্য কাজ ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক হয়েছে। 15 বছর আমার বাবা গুম হয়েছে, আজকে 15 বছর হয়েছে। এই 15 বছর যাবৎ এখনো আমার বাবার কোনো খোঁজ খবর আমরা পাইনি। ইন্টারিম সরকারের 1 বছর পার হয়ে গিয়েছে। আমরা অনেক আশায় ছিলাম এবং আমরা এখানে যারা আছি, আমরা গুম পরিবার অনেকেই আছি এখানে, আমরা সকলের মধ্যে একই আশা এখনো রয়েছে যে আমাদের স্বজনদেরকে আমরা ফিরে পাবো, আমার বাবাকে আমরা ফিরে পাবো। এই আশা নিয়ে আমরা সবাই এখানে এক হয়েছি এবং অবস্থান করছি। কিন্তু 15 বছর পরেও যখন আমার বাবাকে ফিরে পাচ্ছি না, আমাদের এই অনুভূতি আমরা কিভাবে ব্যক্ত করব? আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমার বাবা আমার পাশে ছিল না। আমি এরকম হয়েছে যে পরীক্ষার মাঝখানে পরীক্ষা দিয়ে আমি বাবার সন্ধানের জন্য চিন্ময়ী সম্মেলনে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে গিয়েছি। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে আমরা এখনো বাবার সন্ধান চাচ্ছি, এই দিন আর কতদিন আমরা এইভাবে সন্ধান চাবো আমার বাবার? যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা শাস্তি চাই, তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং আমার বাবার সন্ধান দেওয়া হোক। আমি চাইবো না আমি সহ
আমার আরো সকল ভাই বোনদের মতো নতুন কোনো ছেলে বা মেয়ে তার বাবার ছবিটা নিয়ে রাস্তায় ঘুরুক। যেই বয়সে তার বাবার হাতটা ধরে পুরো দুনিয়া দেখার কথা, সেই বয়সে তার বাবার ছবিটা হাতে ধরে আর কেউ সারা দুনিয়ায় তাদের বাবাদের না খুঁজুক। আমি সেটা চাইবো না, কারণ আমি জানি এটার বেদনা কতটা। আমি আর চাইবো না যে এই বেদনাটা আর অন্য কোনো শিশু পাক, অন্য কেউ তার বাবাকে নিয়ে কাঁদুক। আমি আর তো সেটা চাইবো না, কারণ আমি এই বেদনাটা 12টা বছর বয়ে আসছি। 12টা বছর শুধু দেখে এসেছি অন্যের বাবাদের হাত ধরে ছেলেমেয়েরা হাঁটছে। আমাদের তো সেই সুযোগটা হয়নি, আমরা তো বাবার হাতটা ধরতে পারিনি। বয়সটাই তো ছিল বাবার হাতটা ধরে হাঁটার, সেই বয়সটাই তো আমি পার করে চলে এসেছি। আমি আমার বাবাকে সেই বয়সেই পাইনি। আমি এখন আমার বাবাকে ফেরত চাই, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। বাবার আদর কি জিনিস তাও আমি আজ পর্যন্ত বলতে পারলাম না। যে বয়সে আমি আমার বাবাকে নিয়ে স্কুল যাব হাত ধরে, ওই বয়সে আমি আমার আম্মুকে নিয়ে হাত ধরে স্কুলে যাই। আমি যখন নামাজ পড়তে যাই শুক্রবারে, তখন সবার বাবা সবার ছেলেদেরকে হাত ধরে দেখি, কিন্তু তখন আমার মনে কষ্ট হয় অনেক, কারণ অনেকজন আমাকে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়, তুমি তোমার বাবার হাত ধরে আসো না, তোমার বাবা কি মারা গিয়েছে? আমি কিভাবে বলি আমার বাবা, আমি নিজেও জানি না কোথায়। আমার বাবাকে গুম করে নিয়েছে, কেউ বিশ্বাসও করে না। কিভাবে বলে আমার বাবা প্রায় 12 বছর যাবৎ গুম। সবাই হাসি ঠাট্টা করে আমার সাথে, মজা নয়। আমি শুধু আমার বাবার বিচার চাই। আমার বাবা তো কোনো সন্ত্রাসী ছিল না, আমার বাবা শুধু একটা দল করতো বিএনপি। কত খারাপ লোক এখনো ঘুরতেছে খারাপ খারাপ কাজ করে। আমার বাবা তো শুধু একটা বিএনপি দল করতো, তার জন্য এত বড় শাস্তি। 12 বছর ধরে আমার বাবাকে আটকে রেখে দিয়েছে। আমি শুধু বিচার চাই, যারা আমার বাবাকে গুম করেছে তাদের বিচার চাই। শুধু তারেক চাচুর দল করতেন। আজ আমরা 2 ভাই বোন এতিম, আমার মা অসহায়, বহু মানুষের কাছে গিয়েছি কিন্তু আশ্রয় পাইনি। আমি শুধু এটাই বলতে চাই যে আমার মতো যেন আর কোনো শিশু বাবাহীন হয়ে বড় না হয়। আমার আব্বুকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে উঠে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ প্রায় 12 বছর পেরে কিছুদিন পরে এই নভেম্বর মাসে 13 বছর হয়ে যাবে। এতদিন যাবৎ আমি আমার বাবার কোনো খোঁজ খবর পাইনি। আমার বাবা সহ আরো অনেকে গুম আছে, যাদের এখন পর্যন্ত কেউ কোনো বিচারের আওতায় আনতে পারেনি। যারা আমার বাবাদেরকে গুম করেছে তাদের কোনো একটা বিচারের আওতায় আমরা দেখতে চাই। যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা একটা বিচারের আওতায় এনে আমরা তাদের একটা মোকাবেলা করতে চাই। এই গুম কমিশনে করার পরে আমাদেরকে কোনো খোঁজ খবর জানানো হচ্ছে না। আমাদেরকে জানানো হোক যে আমাদের বাবারা জীবিত আছে নাকি মৃত আছে, কেমনে আছে, আমাদের এটা খালি জানানো হোক। এখন আমাদের এটাই একটা কথা যে আমাদের মাঝে যেন বলা হোক আমাদের বাবা এরা কি অবস্থায় আছে। 13 সালের ডিসেম্বরের 6 তারিখ আমার আনুমানিক রাত 8টার সময় আমার সন্তান নিখোঁজ হয়েছে। আজ পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমি বর্তমান সরকারের কাছে বা বিএমপি সবার কাছে আমার আবেদন, আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের মা ডাকটা শুনে মরতে পারি, এইটুকু আমার পাওনা। আর আমার বিশেষ করিয়া এই বিএমপি দলের কাছে একটাই আবেদন, আমরা গুম পরিবারের যত মা আছে মায়েদের প্রতি তাদের একটু যত্নশীল হোক, তাদের একটু খোঁজ খবর নেক। মায়েরা জানো অবহেলার পাত্র নয়। মা আর কতদিন বাঁচতে থাকবে, দলের কাছে এতটুকুই আমার অনুরোধ। দল যেন মাদেরকে মূল্যায়ন করে, মায়েদেরকে স্মরণ করে, মাদেরকে যেন সবসময় মনে রাখে। আকুতি শুনেছেন আমাদের ভাইদেরকে ফেরত পাওয়ার জন্য। 1 বছরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, আমি আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আমাকে কেন জিজ্ঞেস করতে হয়, আমাকে কেন জানতে হয় আমার ভাই আয়না ঘরের কোন সেলের মধ্যে ছিল। আমার ভাই সহ সব ভাইদেরকে আয়না ঘরের যে সিক্রেট ডিটেনশন সেলের কোন দেয়ালের মধ্যে খুঁজলে আমি পাবো সেখানে আমার ভাইয়ের একটা আঁচড় ছিল কিনা, কোথায় গেলে জানতে পাবো। এখনো কেন আমাদের বুকে পাথর বেঁধে দাঁড়িয়ে থাকতে হয়? আমরা না নতুন বাংলাদেশে এসেছি, আমরা না একটা যুদ্ধ করে পার হয়ে এসেছি। তাহলে আমরা কোন অবস্থায় আছি যে আজকেও আমার সাথে আমার ভাইয়ের মতো হাজারো পরিবার, আমার মা 75 বছর বয়সী আমার পাশে যে হাজেরা খাতুন, তাকে কেন আজও আমরা জবাব দিতে পারি নাই? মা, তোমার সুমনের সাথে কি হয়েছিল ওই সিক্রেট ডিটেনশন সেলে? আমরা 1 জুলাই দেখেছি। এই জুলাইয়ের মধ্য দিয়ে, এই নির্যাতনের মধ্য দিয়ে, এই অত্যাচারের মধ্য দিয়ে আমরা বিগত 17 বছর পার করেছি। প্রতিদিন আমাদের জন্য জুলাই ছিল, প্রতিদিন আমাদের জন্য এতটাই কষ্টের ছিল যেখানে আমার ভাইয়ের মতো আর প্রত্যেকটা ভাইকে ভিন্ন দল করার জন্য, শুধুমাত্র ভিন্ন মত
যেগুলো এখন সামনে আসছে, যেগুলো বিগত 11 বছরে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে সামনে আসছে, যে কত ভয়ানক এরকম টিএফআই সেল, ডিজিএফআই সেল এবং সিডিডিসি সেল, যেখানে শুধুমাত্র বিএনপি করার কারণে, শুধুমাত্র জামাত শিবির করার কারণে, শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মত পোষণ করার কারণে তাদেরকে তুলে নিয়ে টর্চার করা হয়েছে। আজকেও 1 বছর পরে কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে খুঁজতে হচ্ছে? আমাদের জন্য আর একটা জুলাই যদি লাগে, আর একটা গণঅভ্যুত্থান যদি লাগে, আমরা প্রস্তুত আছি। আমরা প্রত্যেকটা পরিবার, বাংলাদেশের আপামর জনগণ যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, খুনি হাসিনার যে সব অত্যাচার আমার ভাইদের উপরে করা হয়েছে, আমার ভাই সহ যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা সামনে আনবো এবং প্রত্যেকটা সত্যকে সামনে আনবো। এই সত্যগুলোকে এখনো পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে, বাধা প্রদান করা হচ্ছে তাদের নামগুলো সামনে আনতে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ইউনিফর্মকে, ওই বাউন্ডারিকে, ওই ব্যারাককে, ওই সেনানিবাসকে আমরা ভয় পাই না। আমরা এখনো যতদিন বেঁচে থাকবো, এক একটা ভাই যারা গুম আছেন, যাদের সন্ধান আমার মায়ের মতো প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছায় নাই, যতক্ষণ না পৌঁছাবে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব যেখানে আমরা সত্য টেনে বের করে আনবো। প্রত্যেকটা গুম হয়ে যাওয়া পরিবার এবং যারা বিচার বহির্ভূত হত্যার শিকার, তাদের পক্ষ থেকে আমরা গুমের যেইগুলো রিপোর্টকৃত ঘটনা আছে এবং নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত যেন শুরু করতে পারে রাষ্ট্র, সেই পূর্ণ সহযোগিতা যেন নিশ্চিত করে, আমরা সেই দাবি রাখছি। গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি জাতীয় কার্য প্রক্রিয়া যেন গঠন করা যায়, যা নিরপেক্ষ বিশেষজ্ঞদের নেতাদের দ্বারা পরিচালিত হবে এবং যার সকল সিক্রেট ডিটেনশন সেলগুলা এবং সাক্ষ্য প্রমাণগুলা সকল কিছুতেই মানে যাদের দরকার তাদের প্রবেশাধিকার দেওয়া হয়। গুমের ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত আইনি হয়রানি বন্ধ করতে হবে। গুম হওয়া ব্যক্তিদের পরিবার যেন তাদের নিখোঁজ আত্মীয়ের আর্থিক, সম্পত্তিগত ও ব্যক্তিগত বিষয়াদি পরিচালনার আইনি অধিকার পায় তা নিশ্চিত করতে হবে এবং এর মধ্যে অভিভাবকত্বের অধিকার ও ক্ষতিপূরণ প্রাপ্তির ব্যবস্থাও অন্তর্ভুক্ত। আমাদের গুম থেকে যেই ভাইরা ফেরত এসছেন এবং যারা এখনো যাদের সন্ধান আমরা পাইনি, তাদের পরিবারদের জন্য একটি সুরক্ষা কাঠামো প্রণয়ন করতে হবে, যার মধ্যে থাকবে সামাজিক সহায়তা, আইনি সহায়তা ও ভয়ভীতি প্রদর্শন বা নজরদারি থেকে সুরক্ষা। সন্ত্রাস বিরোধী আইনের অ্যান্টি টেররিজম অ্যাক্টের অপব্যবহার রোধে অবিলম্বে কিছু সংস্কার আনতে হবে, যাতে এটি রাজনৈতিক প্রতিপক্ষ, সিভিল সোসাইটির সদস্য ও নিরপরাধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়। যেসব নিরাপত্তা বাহিনী, র্যাব, ডিজিএফআই এবং আরও যারা আছেন যারা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিলুপ্তি এবং পুনর্গঠন করতে হবে, বিশেষ করে যারা অসীম ক্ষমতার অপব্যবহার করে চলেছেন এখনো।